জ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্র তরঙ্গ অধ্যায় পড়ানো শুরু করছি। এর আগে তোমরা জানো যে আমরা তরঙ্গ অধ্যায় একটি ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি এবং সেই ক্লাসটিতে আমরা তরঙ্গ সম্পর্কে কিছু বেসিক আলোচনা করেছি এবং তোমরা গত ক্লাস থেকে হয়তো বুঝতে পেরেছো যে তরঙ্গ কি। তরঙ্গের ক্ষেত্রে পদার্থের কণাগুলো তাদের অবস্থানের পরিবর্তন করে না, কিন্তু শক্তি সঞ্চালন ঘটায়। সাথে তোমাদেরকে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে পড়াইছি এবং ভিডিওতে দেখাইছি যে কিভাবে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ তৈরি হয়। এবং অগ্রগামী তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করে অগ্রগামী তরঙ্গের দুটি রাশিমালা আমরা প্রতিপাদন করতে পারছি। একটা হচ্ছে দেখো y equal a sin 2 pi by lambda vt minus x, y equal a sin 2 pi by lambda vt plus x। আচ্ছা, তোমরা যদি অনলাইনে থাকো তাহলে দেখো যে আসলে বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, কমেন্টসে জানাও। আর শব্দ শুনতে যদি সমস্যা হয় সেগুলো তোমরা জানাতে পারো। দেখো, লক্ষ্য করো, আমরা অগ্রগামী তরঙ্গের রাশিমালা প্রতিপাদনের ক্ষেত্রে y equal a sin 2 pi by lambda vt minus x এবং y equal a sin 2 pi by lambda vt plus x যদি দেখতে কোনো সমস্যা মনে হয় বোর্ডের লেখায়, আর যদি সব ঠিক মতো দেখা যায় সেক্ষেত্রেও তোমরা কমেন্টস করে জানাও। আচ্ছা, এখন দেখো, যদি কোনো তরঙ্গ x অক্ষ বরাবর সামনের দিকে যায়, প্লাস x অক্ষের দিকে যায়, তাহলে আমরা গত ক্লাসে দেখাচ্ছি a sin 2 pi by lambda vt minus x, x দূরত্ব পর্যন্ত সে যদি যেয়ে থাকে। আর যদি প্লাস x অক্ষ থেকে মাইনাস x অক্ষের দিকে আসে, তার মানে একটা তরঙ্গ যদি সামনের দিকে যায় প্লাস x অক্ষের দিকে, তাহলে 1 নম্বর সমীকরণ প্রযোজ্য। আর যদি রিফ্লেকশন হয়ে ফেরত আসে বা মাইনাস x এর দিকে যায় বা প্লাস x থেকে উৎপন্ন হয়ে একটা তরঙ্গ যদি মাইনাস x অক্ষের দিকে যায়, সেক্ষেত্রে a sin 2 pi by lambda vt plus x। সুতরাং একটা vt minus x, vt plus x প্লাস, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবা যদি x অক্ষের দিকে যায় তাহলে অবশ্যই vt minus x, আর x অক্ষের মাইনাস x অক্ষের দিকে যদি যায় তাহলে vt plus x। এখানে আসলে x এর মান মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তখন vt plus x। তাহলে আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এরপরে টপিক পড়াতে গেলে এই বিষয়গুলো তোমাদের তখন জানতে হবে। আর দেখো, যদি এই vt plus x বা vt minus x এই ধরনের কোনো টার্মসই না থাকে, তাহলে অবশ্যই সেটি অগ্রগামী তরঙ্গ হবে না। অগ্রগামী তরঙ্গ চেনার তাহলে উপায় হলো অবশ্যই তার সমীকরণে vt plus x, vt minus x এই ধরনের টার্মস থাকবে। আর যদি vt plus x থাকে আমরা বুঝে নিব, vt minus x থাকলে বুঝে নিব সেটি প্লাস x অক্ষের দিকে যাচ্ছে। আর যদি নেগেটিভ x অক্ষের দিকে যায়, মাইনাস x অক্ষের দিকে, তাহলে আমরা অবশ্যই বুঝবো সেটি হবে vt plus x। আমরা তাহলে আজকে পড়ানো শুরু করব দশা ও পথ পার্থক্য। দশা পার্থক্য ও পথ পার্থক্য আমরা আজকে পড়ানো শুরু করব। এর আগে আমরা দশা সম্পর্কে দু একটি কথা বলছি। তোমরা যখন চ্যাপ্টার 8 পড়ছো তখনও দশা সম্পর্কে হয়তো বিস্তারিত শিখছো। তারপর আমরা আলোচনা করি কিছুটা যে দশা হলো গতির সার্বিক অবস্থা। কোনো তরঙ্গ যখন গতিশীল সঞ্চালিত হবে তখন তার গতির সার্বিক অবস্থাও আমরা দশার মাধ্যমে বুঝতে পারবো। আর যেমন y equal
a sin 2 pi by lambda vt minus x। আচ্ছা, তোমরা এক্ষেত্রে লক্ষ্য করো এই সমীকরণে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটি আমরা দেখতে পাই এটি হচ্ছে দশাকোণ। দশাকোণ কেন? এই অ্যাঙ্গেলের মাধ্যমে তরঙ্গের সার্বিক গতির সার্বিক অবস্থা আমরা বুঝতে পারবো। এই দশা পরিবর্তন, এই অ্যাঙ্গেল পরিবর্তন হলে সবকিছুই পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এই কোণকে বলা হয় দশাকোণ। তাহলে আমরা দশা সম্পর্কে কিছুটা জানলাম এবং আমরা আস্তে আস্তে দশা পার্থক্য এবং পথ পার্থক্য সম্পর্কে। আর পথ পার্থক্য হলো দেখা যাচ্ছে দুটি তরঙ্গ যদি পাশাপাশি দুটি রাস্তা দিয়ে কোনো বিন্দুতে যায়, সেক্ষেত্রে দুইটি তরঙ্গের পথের যে পার্থক্য হবে সেটা পথ পার্থক্য বলা যায়। সুতরাং পথ পার্থক্য সম্পর্কে আমরা অনেকটাই অবগত। আর দশা হলো গতির সার্বিক অবস্থা এবং এই কোণই হচ্ছে দশা কোণ। তাহলে আসো আমরা যদি সমীকরণ দিয়ে দশা পার্থক্য এবং পথ পার্থক্যকে বিস্তারিত বুঝতে চাই, হ্যাঁ, তোমরা চিত্রে লক্ষ্য করো, এই চিত্রে পি একটি বিন্দু, S1 S2 দুইটি বিন্দু, S1 S2 বিন্দু থেকে একই বিস্তার a এবং একই তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ যাত্রা শুরু করলো ভি বেগে। আমি আবারও বলি, S1 এবং S2 দুইটি বিন্দু থেকে দুইটি অগ্রগামী তরঙ্গ যাত্রা শুরু করলো ভি বেগে এবং S1 বিন্দু থেকে একটি তরঙ্গ x1 পথ পাড়ি দিয়ে পি বিন্দুতে গেল, S2 বিন্দু থেকে x2 পথ পাড়ি দিয়ে পি বিন্দুতে গেল, উভয় গেল ভি বেগে এবং পি বিন্দুতে তারা উপরিপাতিত হলো, মিলিত হলো। এক্ষেত্রে এই যে দুটা বিন্দুর জন্য কোন কণার টি সময়ে সরণ, প্রথমটার জন্য y1 = a sin 2 pi by lambda vt minus x1, যেহেতু আমরা বলছি দুইটি অগ্রগামী তরঙ্গ, সুতরাং অগ্রগামী তরঙ্গের সমীকরণে আমরা প্রয়োগ করলাম এবং প্লাস x অক্ষের দিকে যাওয়ার কারণে মাইনাস x1 দুটি। তাহলে প্রথমটির জন্য y1 = a sin 2 pi by lambda vt minus x1 এবং দ্বিতীয়টির জন্য y2 = a sin 2 pi by lambda vt minus x2 এবং এখানে s1p = x1 এবং s2p = x2।
হ্যাঁ, তাহলে তোমরা লক্ষ্য করো চিত্রে লক্ষ্য করো পি একটি বিন্দু, পি বিন্দুতে দুটি তরঙ্গ অগ্রগামী তরঙ্গ মিলিত হলো এবং সেক্ষেত্রে একই বিস্তার, একই তরঙ্গ দৈর্ঘ্য এবং একটির পথ হচ্ছে x1 আর একটি x2 এবং s1p, মানে প্রথম তরঙ্গটি x1 দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে যায়, দ্বিতীয় তরঙ্গটি x2 দূরত্ব অতিক্রম করে y1 equal a sin 2 pi by lambda vt minus x1, y2 equal a sin 2 pi by lambda vt minus x2 এবং এই দুইটি সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে দেখো অগ্রগামী সাইনের কোণ প্রথমটির ক্ষেত্রে এই সাইনের কোণগুলো হচ্ছে দশা কোণ, কারণ কি তার গতির সার্বিক অবস্থা এই কোণগুলোর মাধ্যমে নির্দেশিত হবে। এই কোণগুলো পরিবর্তন করলে কোণগুলোর মানের উপরই নির্ভর করবে তার গতির সার্বিক অবস্থা কেমন হবে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে দশা কোণদ্বয় যথাক্রমে এই 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1 এবং 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x2 এবং এই ব্র্যাকেটের মধ্যে ভিটি মাইনাস x1 এবং ভিটি মাইনাস x2 থাকার কারণেই আমরা এদেরকে বলতেছি অগ্রগামী তরঙ্গ। এখন পি বিন্দুতে দশা পার্থক্য বলতে আমরা কি বুঝবো? এই দশা কোণদ্বয়ের পার্থক্য। তাহলে যেই কোণের উপর দশা নির্ভর করে সেই কোণদ্বয়ের পার্থক্য থেকে আমরা দেখলাম 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। আর যেহেতু প্রথম তরঙ্গের পথ x1, দ্বিতীয় তরঙ্গের পথ x2, তাহলে তাদের পার্থক্য পথের পার্থক্যই হলো পথ পার্থক্য ডেল x। তাহলে ডেল্টা হচ্ছে দশা পার্থক্য আর ডেল x পথ পার্থক্য। তাহলে ডেল্টা বাই ডেল x ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি? দশা পার্থক্য বাই পথ পার্থক্য ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। আমি আবারও বলি ডেল্টা বাই ডেল এক্স ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। দশা পার্থক্য বাই পথ পার্থক্য ইকুয়াল 2 পাই বাই ল্যামডা। এখানে লক্ষ্য করো দশা পার্থক্যের মান জানা থাকলে পথ পার্থক্য বের করা সম্ভব, কিন্তু সাথে তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকতে হবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে দশা পার্থক্য থেকে পথ পার্থক্য, পথ পার্থক্য থেকে দশা পার্থক্যে আসা যায়। ম্যাথমেটিক্যাল প্রবলেমে অনেক বেশি ইউজ করা হয় সমীকরণটি এবং আমরা চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7-এও এই সমীকরণ ব্যবহার করব। তোমরা এই সমীকরণটি ভালোভাবে মনে রাখো এবং কিভাবে এই সমীকরণটি আসতেছে সেই বিষয়গুলো আমরা তার বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম। তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে লেখো, লিখে আমাকে জানাও। আচ্ছা, তাহলে আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্য সম্পর্কে জানলাম এবং তাদের চূড়ান্ত যে রাশিমালা সেই রাশিমালাও আমাদের দেখা হলো।
এখন আমরা আরেকটি টপিক জানব, উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি। দেখো উপরিপাতন নীতি কি, আসলে যখন একাধিক তরঙ্গ কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে, সেটি সমদশায় মিলিত হতে পারে বা বিপরীত দশা। যেমন ধরো কোনো একটা বস্তুকে আমরা দুইজন ব্যক্তি সমদশায় যদি বল প্রয়োগ করি, মানে একই দিকে, আবার বিপরীত দশায় যদি বল প্রয়োগ করি, তার মানে ভিন্ন দিকে, তার গতির সার্বিক অবস্থা ভিন্ন হবে, একজন একদিকে আর একজন তার বিপরীত দিকে, দুইভাবে হতে পারে। একইভাবে দুটি অগ্রগামী তরঙ্গ কোনো বিন্দুতে যদি মিলিত হয়, যেমন একটু আগে আমরা দেখলাম যে S1 এবং S2 বিন্দু হতে P বিন্দুতে মিলিত হয়েছে, সেই মিলিত হওয়ার জন্য মিলিত হওয়ার ফলে তাদের অবস্থা কি হবে, তার ফলাফল কি হবে, এই সংক্রান্ত পদার্থবিজ্ঞানের আলোচনায় হলো উপরিপাতন নীতি। তার মানে এই নীতির মাধ্যমে একাধিক তরঙ্গ একটা বিন্দুতে মিলিত হলে তার ফলাফল কি হবে সেটা আমরা জানতে পারবো, এবং এই ফলাফল অবশ্যই ভেক্টর সমষ্টির সমান হবে। তার মানে কোনো কণার উপর একই সময়ে যদি দুটি তরঙ্গ আপতিত হয়, কোনো কণার উপর একই সময়ে যদি দুটি তরঙ্গ আপতিত হয়, তাহলে সাম্য অবস্থান থেকে ওই কণার লব্ধি সরণ হবে কণা দুটির পৃথকভাবে যে ভেক্টর তার সমষ্টির সমান। আমি আবারও বলতেছি, কোনো কণার উপর একই সময়ে যদি দুটি তরঙ্গ আপতিত হয়, সাম্য অবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। আমরা যদি একটু বিস্তারিত আসি, দেখো তাহলে চিত্রে লক্ষ্য করো, আমরা সমদশায়, চিত্রে সমদশায় উপরিপাতন দেখানো হয়েছে। আমি আবারও বলি, উপরিপাতন হলো দুটি তরঙ্গ যদি কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে তার ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম একটি নীতি। এই নীতির মাধ্যমে দুটি তরঙ্গ, আমরা এখানে যদি দেখি সমদশায় দুটি তরঙ্গ Y1 এবং Y2, সমদশায় দুটি তরঙ্গ বলতে আসলে কি বোঝায়? দেখো, আমি এর আগে একটু আগে বললাম, যদি কোনো একটা বস্তুকে আমরা দুইজন একই দিকে টানি, যদি কোনো বস্তুকে আমরা দুইজন একই দিকে বল প্রয়োগ করি, তাহলে এটাকে আমরা সমদশা বলতে পারি না? দেখা গেল কোনো একটা টেবিলকে যদি দুইজন টেনে নিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি দুইজন একই দিকে একই রকম দশায়। দশা শব্দটি আরো সহজভাবে যদি বলি, তোমরা অনেক সময় বলে থাকো যে তার দশা খুব খারাপ বা তার দশা ভালো, তার মানে তার অবস্থা বোঝায়, অনেকটা অবস্থা। আর পদার্থবিজ্ঞানের দশা হচ্ছে তার গতি অবস্থা। তাহলে যদি একই দিকে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা বলতে পারি সমদশা। একইভাবে দুটি তরঙ্গ যদি একইভাবে যায়,
অনেকটা কাছাকাছি ভাবে যায়, একই ধরন একই বিস্তার এরকম মান নিয়ে যায়, তখন তাদেরকে বলা হয় সমদশা, এবং সমদশার ক্ষেত্রে তাদের বিস্তার দ্বিগুণ হয়। যদি সমদশায় দুটি তরঙ্গ মিলিত হয়ে যায় তখন তার দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই, দ্বিগুণ বিস্তারের তরঙ্গ আমরা পাই। একইভাবে ধরো একজন একটা টেবিলকে টেনে নিয়ে যাচ্ছে, আর একজনও যদি একই দিকে নিয়ে যায় টান টেনে, তাহলে দুইজনের বল মিলিত হয়ে যেরকম দ্বিগুণ হয় তরঙ্গ, সেক্ষেত্রে সেরকম অনেকটা দ্বিগুণ হয়ে যায়। চিত্রে লক্ষ্য করো, y1 একটি তরঙ্গ, তার বিস্তার খুব যে বেশি তা না, এখানে দেখো এইরকম বিস্তারের y1, এবং y2 আরেকটি তরঙ্গ, তার বিস্তার এতটুকু। এখন এই দুটি তরঙ্গ দেখো অনেকটা কাছাকাছি, একই রকম সমদশা, মানে প্রথমটি উপর দিয়ে যাচ্ছে, দ্বিতীয়টি উপর দিয়ে যাচ্ছে, আবার পরের ধাপে সেকেন্ড হাফ সাইকেলে প্রথমটিও নিচ দিয়ে যাচ্ছে, পরেরটিও নিচ দিয়ে যাচ্ছে, সুতরাং দশা তাদের একই, গতিপথ একই রকম, সামান্য তরঙ্গ বিস্তারের পার্থক্য আছে। এখন এইরকম দুটি তরঙ্গের মিলিত ফলাফল কি হবে? অবশ্যই তার ভেক্টরের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে, এবং সেটি হলো y ইকুয়াল 1 প্লাস y2। তার মানে যেহেতু একই দশায় আছে, সুতরাং মিলিত হয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, বা দুটা যোগ হয়ে বেড়ে যাবে। আমরা দ্বিগুণ না বলে বেড়ে যাবে সেটাও বলতে পারি, যে যদি সমদশায় মিলিত হয় তাহলে বেড়ে যাবে, আর বিপরীত দশায় মিলিত হলে কমে যাবে বা শূন্য হবে। তাহলে সমদশায় পরিবর্তন হলে কিভাবে তার তরঙ্গ পরিবর্তন হয় সে বিষয়ে আমরা দেখলাম। এখন আমরা দেখব বিপরীত দশায় পরিবর্তন। দেখো, আমরা যখন স্থির তরঙ্গ পড়াবো তখন তোমাদের সমদশা এবং বিপরীত দশায় পরিবর্তনের বিষয়ে ধারণা থাকতে হবে, তখন তোমরা সহজে বুঝতে পারবা। তোমরা চিত্রে লক্ষ্য করো, এখানে বিপরীত দশায় পরিবর্তন দেখানো হচ্ছে। এখানে y1 একটি তরঙ্গ, y2 আরেকটি তরঙ্গ। এখানে লক্ষ্য করো, y1 তরঙ্গটি একটি তরঙ্গ উপর দিয়ে যাচ্ছে, আরেকটি তরঙ্গ আসতেছে নিচ দিয়ে। তাহলে তাদের দশা কি একই? তারা কি সমদশায়? যদি একটি তরঙ্গ উপর দিয়ে যায় আর একটি নিচ দিয়ে যায়, তাহলে তাদের, যেমন ধরো একটি যদি উত্তর দিকে যায় আরেকটি যদি দক্ষিণ দিকে যায়, কোনো বস্তুকে যদি দুইজন ব্যক্তি একজন উত্তরে আরেকজন দক্ষিণে টানে, তাহলে তাদের দশা সম হয় না, তারা বিপরীত দিক থেকে টানতেছে, বিপরীত দশা। দশা মানে অনেকটা অবস্থা বলতে পারো, দশা মানে অবস্থা, তাদের অবস্থা বিপরীত। তাহলে এক্ষেত্রে দেখো, একটি তরঙ্গ উপর দিক দিয়ে যাচ্ছে আর একটি নিচ দিক দিয়ে যাচ্ছে, তাদের বিস্তার অনেকটা একই রকম আমরা যদি ধরি, সেক্ষেত্রে তারা যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুতে বিস্তার নাই। বিস্তার বলতে কি বোঝায়? যেমন এটি হচ্ছে একটি বিস্তার, এটিও হচ্ছে আরেকটি তরঙ্গের বিস্তার।
তার মানে যে কোনো একদিকে সে যত সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার বিস্তার। কিন্তু যেই বিন্দুতে তরঙ্গ দুটো মিলিত হলো সেই বিন্দুতে কোনো বিস্তার নাই, আবার পরবর্তীতে সেখানে মিলিত হয়, এখানে বিস্তার নাই, এখানেও বিস্তার নাই, তাহলে বিস্তার শূন্য। যদি যে দুটি তরঙ্গ মিলিত হচ্ছে তাদের যদি বিস্তার সমান হয় তাহলে বিস্তার শূন্য হবে, আর যদি সামান্য পার্থক্য থাকে তাহলে শূন্যের কাছাকাছি হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি সমদশায় পরিবর্তন হলে বিস্তার দ্বিগুণ হয়, বা একইভাবে আমরা জানি সমানভাবে কোনো বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি তখন দ্বিগুণ বল হয়ে যায়। আবার বিপরীত দশায় অপরিবর্তন হলে বিস্তার শূন্য হয়। আবার আমরা জানি বিপরীতভাবে কোনো বস্তুকে যদি দুইজন টানা হয় তাহলে তার লব্ধি ফলাফল, ধরো 10 নিউটন বল প্রয়োগ করে একটা টেবিলকে একজন ডান দিকে আরেকজন বাম দিকে টানতেছে একই বল প্রয়োগ করে, তখন তাদের লব্ধি হবে শূন্য। তাহলে আমরা এখন চলে যাব স্থির তরঙ্গে। স্থির তরঙ্গ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং এর জন্য অবশ্যই আমি আবারও বলতেছি এর আগের ক্লাস এবং আজকের সার্বিক আলোচনা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো, তরঙ্গের বিষয়গুলো আমি তোমাদের আরো কিছু ক্লাস হলে এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত আমি একদিন বিভিন্ন ভিডিওর উপরে ক্লাস নেব। সেখানে আমি প্রত্যেকটি তরঙ্গকে ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভিডিও থেকে গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমি কেটে সেগুলোকে যুক্ত করে একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখাবো, যেখানে তোমরা সবগুলো তরঙ্গের সার্বিক বিষয় দেখতে পারবা। এছাড়া আমাদের সরকারি কলেজে এই অধ্যায়ের একটি প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালটা আমরা সব স্টুডেন্টদেরকে করাই। কলেজ যদি যখন খুলে যাবে আমরা ল্যাবে প্র্যাকটিক্যালগুলো করাবো, এবং প্র্যাকটিক্যাল হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ ব্যবহার করে অজানা সুস্বালাকার কম্পাঙ্ক নির্ণয়। সেক্ষেত্রে কিভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়, কিভাবে অনুপ্রস্থ তরঙ্গ তৈরি হয়, এবং তারা মিলিত হয়ে বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে কিভাবে উপরিপাতন হচ্ছে, এবং সেক্ষেত্রে স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয়, তার সবকিছুই তোমরা স্বচক্ষে দেখতে পারবে এবং নিজেরাই প্র্যাকটিক্যাল করতে পারবে। আমরা নিয়মিত প্র্যাকটিক্যালগুলো করাই। তোমরা যখন একটু স্বাভাবিক হবে তখন অবশ্যই ল্যাবে এসে প্র্যাকটিক্যালগুলো করবা। তোমাদের যেই ব্যাচ পরীক্ষা দিবে এবার তাদেরকে আমরা প্রত্যেকটি প্র্যাকটিক্যাল করাইছি। আনুমানিক 14 থেকে 15টি প্র্যাকটিক্যাল করানো হয়েছে। প্র্যাকটিক্যালগুলো শুধুমাত্র যে আসলে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য না, প্রত্যেকটা, যেমন চলতরিতের উপর আমরা 4টা প্র্যাকটিক্যাল করাই। এই সবগুলো যন্ত্রপাতি আমাদের আছে। তো চলতরিত অধ্যায়ে যখন তোমরা 4টা প্র্যাকটিক্যাল করবা সরকারি কলেজে, তখন তোমাদের চলতরিত অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। একইভাবে এই অধ্যায়ে যখন তোমরা প্র্যাকটিক্যালগুলো করবা সমস্যা থাকবে না। সুতরাং তত্ত্বকে ভালোভাবে বোঝার জন্য এবং গভীরভাবে বিষয়গুলো বুঝে পড়ার জন্য তোমাকে অবশ্যই তত্ত্বীয় বিষয়ের সাথে সাথে আমাদের বিভিন্ন পরীক্ষণের দিকেও আসতে হবে, এবং যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা তোমাদের এই বিষয়গুলো আরও পরিচ্ছন্ন হয়ে যাবে। তোমরা নিজের চোখে দেখতে পারবা কিভাবে স্থির তরঙ্গ তৈরি হচ্ছে, অগ্রগামী তরঙ্গ, আমাদের সুস্বালাকা কিভাবে কম্পাঙ্ক তৈরি করছে, এবং আমরা কম্পাঙ্ক নির্ভুলভাবে বের করছি। 1 or 2% এরর আসছে, অনেকটা সঠিক ধরা যায়। তাহলে আমরা এখন আসি স্থির তরঙ্গ আসলে কি। দেখো, একটি অগ্রগামী তরঙ্গ যখন +x অক্ষের দিকে যায় তখন তার রাশিমালা a sin 2 λ vt মাইনাস
এক্স। আবার আরেকটি অগ্রগামী তরঙ্গ যখন মাইনাস এক্স অক্ষের দিকে যায় তখন এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। তাহলে একটি যে অগ্রগামী তরঙ্গ প্লাস এক্স অক্ষের দিকে যাচ্ছে আর যেটি মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে, এই দুই অগ্রগামী তরঙ্গ মিলিত হলে সেখানে উপরিপাতন নীতি অনুসারে সমদশায় মিলিত হলে তার বিস্তার বেড়ে যাবে, বিপরীত দশায় মিলিত হলে বিস্তার কমে যাবে, কমতে কমতে শূন্য হবে। যদি একই বিস্তারে তরঙ্গ দুটি উপরিপাতন হয় সেক্ষেত্রে তার শূন্য হবে। এরকম উপরিপাতনের ফলে একটি ঘটনা আমরা পাই, সেটি হচ্ছে স্থির তরঙ্গ তৈরি হয়। এবং স্থির তরঙ্গ অসীম অংশে তৈরি হয় না, স্থির তরঙ্গ অবশ্যই কোনো মাধ্যমের একটি সীমিত অংশে তৈরি হয়। এবং স্থির তরঙ্গ তৈরি করার জন্য অবশ্যই দুটি তরঙ্গ সমান বিস্তার আর তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে। কারণ কি, যেমন ধরো যদি দুইটি বলের ফলাফল বা লব্ধি শূন্য করতে হয় তাহলে কি হতে হয়? তাহলে অবশ্যই যে দুইজন বল প্রয়োগ করতেছে তাদের বল হতে হয় একই, না হলে বিপরীত দিক দিয়ে বল প্রয়োগ করে কখনো বল শূন্য করা যায় না। যখন একই বলে দুইজন ব্যক্তি বল প্রয়োগ করে যখন একই বলে দুজন ব্যক্তি বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে তখন সেই বলের লব্ধি হয় শূন্য। একইভাবে স্থির তরঙ্গ তৈরির ক্ষেত্রে যখন দুটি তরঙ্গ একই বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের হয় তখন দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ তৈরি হয়। তাহলে স্থির তরঙ্গের তোমরা লিখে নাও, কোন মাধ্যমের একটি সীমিত অংশে অবশ্যই এই মাধ্যমের একটা সীমিত অংশ তৈরি হবে এবং সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর উপরিপাতিত হলে যে তরঙ্গের উদ্ভব হবে তাকে বলা হবে স্থির তরঙ্গ। তাহলে আমি আবারও বলি, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে একই বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পরের উপর বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হলে যেই তরঙ্গের উদ্ভব হবে তাকে বলা হবে স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গ হচ্ছে দুইটা তরঙ্গের বিপরীত দিক থেকে এসে মিলিত হওয়ার ফলাফল বা উপরিপাতনের ফলাফল। সেক্ষেত্রে কি মান কেমন হবে? অবশ্যই এই স্থির তরঙ্গ উৎপত্তির ঘটনাটা হবে একটি সীমিত অংশে এবং বিপরীত দিক থেকে মিলিত হবে যে দুটি তরঙ্গ, সেই দুটি তরঙ্গের বিস্তার হবে এক, তরঙ্গ দৈর্ঘ্য হবে একই এবং তারা একই বেগে আসবে, এসে পরস্পরের সাথে মিলিত হবে বা উপরিপাতিত হবে হয়ে স্থির তরঙ্গ তৈরি করবে। তাহলে আমরা সেই বিষয়ে আরেকটু বিস্তারিত যদি জানতে চাই তাহলে দেখি।
আচ্ছা, তোমরা লক্ষ্য করো বোর্ডে লক্ষ্য করো, আমরা একটি স্থির তরঙ্গের চিত্র অঙ্কন করছি। এখানে একটি তরঙ্গ দেখো, আমরা y1 তরঙ্গ এবং y2 তরঙ্গের কথা যদি বলি, তাহলে দেখো y1 তরঙ্গটি y1 তরঙ্গটি প্লাস x অক্ষের দিকে যাচ্ছে এবং y2 তরঙ্গটি মাইনাস x অক্ষের দিকে যাচ্ছে। এখন y1 তরঙ্গটি প্লাস x অক্ষের দিকে যাত্রা পথে y2 এর সাথে উপরিপাতিত হচ্ছে। এখন y1 যদি প্লাস x অক্ষের দিকে যায়, তাহলে তার সমীকরণ হবে sin 2 বাই lambda vt মাইনাস x1, আর এটি যখন মাইনাস x অক্ষের দিকে যাবে এর sin 2 বাই lambda vt প্লাস x2। যখন উপরিপাতিত হবে সেক্ষেত্রে a1 a2 a3 a4 এই বিন্দুগুলো দেখো, এই বিন্দুগুলোতে তাদের বিস্তার হয়েছে সবচেয়ে বেশি। a1 a2 a3 a4 স্পন্দনের এই বিন্দুগুলোর বিস্তার সর্বাধিক। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সর্বোচ্চ দূরত্ব গেছে, এখান থেকেও সর্বোচ্চ দূরত্বে গেছে, সর্বোচ্চ দূরত্বে গেছে। আবার নিচের দিকেও তাই, এই বিন্দুগুলোতে বিস্তার সর্বাধিক। আর কোন বিন্দুগুলোতে বিস্তার সর্বনিম্ন? দেখো এই বিন্দুগুলোতে কোনো বিস্তারই নাই। বিস্তার মানে এই এক্স অক্ষ থেকে কত দূরে গেছে, এখানে তো দূরে যাই নাই, এখানে বিস্তার শূন্য। তাহলে এই n1 n2 n3 n4 বিন্দুগুলোতে বিস্তার সর্বনিম্ন। তাহলে এই যে সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার তৈরি হলো, বিপরীত দশায় দুটি তরঙ্গ উপরিপাতনের পর দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে একই বিস্তার, একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বেগ নিয়ে যখন আসছে, একজন গেছে এই দিকে আর একজন এই দিক থেকে আসার সময় এই দুটির উপরিপাতনের ফলে আমরা বিস্তার সর্বাধিক এবং বিস্তার সর্বনিম্ন এরকম কিছু বিন্দু পাইলাম। এক্ষেত্রে এখন দেখো যে সকল বিন্দুগুলোতে বিস্তার সর্বাধিক, যে সকল বিন্দুগুলোতে যেমন a1 a2 a3 a4 এই বিন্দুগুলোর বিস্তার সর্বাধিক হলো, এই বিন্দুগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু বা এন্টিনোড, ইংরেজিতে বলা হয় এন্টিনোড। এগুলোকে আমরা বলি সুস্পন্দ বিন্দু। তাহলে সুস্পন্দ বিন্দু কি? কোন একটা বিন্দুতে এসে যদি দুটি অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে তাদের একই বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য এবং বেগ হয়, সেক্ষেত্রে যে বিন্দুগুলো বিস্তার হয়, মিলিত হওয়ার ফলে যে বিন্দুগুলো বিস্তার হয় সর্বাধিক, সেগুলো হলো সুস্পন্দ বিন্দু, একে বলা হয় এন্টিনোড। যেমন এই বিন্দুগুলো সুস্পন্দ বিন্দু। এবং যে বিন্দুগুলোতে বিস্তার হয় সর্বনিম্ন বা শূন্য, শূন্য বা শূন্যের কাছাকাছি, এটাকে আমরা বলতেছি সর্বনিম্ন, সেই বিন্দুগুলোকে বলা হয় নিষ্পন্দ বিন্দু বা নোড। এন্টিনোড এবং নোড। তাহলে তোমরা জানলা যে সুস্পন্দ বিন্দুকে বলা হয় এন্টিনোড এবং নিষ্পন্দ বিন্দু হলো নোড। a1 a2 a3 a4 দেখো a1 a2 a3 a4 এই বিন্দুগুলোতে বিস্তার সর্বাধিক, চিত্র থেকে দেখা যায়। এবং n1 n2 n3 n4 এই বিন্দুগুলোতে বিস্তার সর্বনিম্ন, এগুলোকে বলা হয় নোড বা নিষ্পন্ন বিন্দু। তাহলে আশা করি তোমাদের কোনো তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দু চিনতে সমস্যা হবে না, তোমরা সহজেই চিনতে পারবা। এবং অবশ্যই একটা ক্ষুদ্র অংশে এই ঘটনাটা অবশ্যই ধরো এরকম একটা ক্ষুদ্র অংশের মধ্যে হবে, বৃহৎ অংশে স্থির তরঙ্গ তৈরি হয় না, ক্ষুদ্র অংশের মধ্যে উপরিপাতিত হবে। এবং স্থির তরঙ্গ কখনো কোনো তার বেয়ে বা কোনো মাধ্যম বেয়ে সামনের দিকে অগ্রসর হয় না, উৎপন্ন হয় এবং বিলুপ্ত হয়, উৎপন্ন হয় এবং যখনই বিপরীত দশায় মিলিত হয় তখন তাদের বিস্তার সর্বনিম্ন হয়ে যায়, তখন তারা ভ্যানিশ হয়ে যায়। আবার উৎপন্ন হয়,
এভাবে সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দু তৈরি করে। তাহলে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানলাম, স্থির তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই দুটি তরঙ্গ লাগে, দুটি তরঙ্গ স্থির তরঙ্গ তৈরি করে, দুটি তরঙ্গ মিলে, এবং এই দুটি তরঙ্গের ক্ষেত্রে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সমান হতে হয়, এবং এই দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে আসতে হয়, এবং বিপরীত দিক থেকে আসার ফলে স্থির তরঙ্গে অবশ্যই সুস্পন্দ বিন্দু তৈরি হবে, এবং কোন বিন্দুগুলো সুস্পন্দ বিন্দু সেগুলো তোমরা জানো, এবং অবশ্যই নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। এখন দেখো, তবে আবার বলি, অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গ কখনোই সামনের দিকে অগ্রসর হবে না। যেরকম অগ্রগামী তরঙ্গ কোনো মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, স্থির তরঙ্গ অগ্রসর হবে না, স্থির তরঙ্গ উৎপন্ন হবে এবং বিলুপ্ত হবে, সুস্পন্দ বিন্দু হবে এবং নিষ্পন্দ বিন্দু হবে, এবং পরপর দুটি সুস্পন্দ বিন্দু এবং দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। চিত্র থেকে লক্ষ্য করো, A1 একটি সুস্পন্দ বিন্দু, A2, A3, A4, আবার এটা একটি সুস্পন্দ, এটাকে আমরা A2 বলতে পারি, এটা A3, এটা A4। তাহলে দেখো, এ একটা সুস্পন্দ বিন্দু এবং একটা সুস্পন্দ বিন্দু, দুটার মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আরেকটা নিলেই ল্যামডা হবে। তাহলে আমরা কি বলতে পারি, পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। তাহলে তোমাদের কাছে মনে হতে পারে, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হলে চারটির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। তা না, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, আর পরপর তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু বিস্তারিত বুঝতে চাই, দেখো, একটি পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে সেখানে দুইটা অর্ধ তরঙ্গ আছে, এই একটা আর এই একটা, মোট দুটি অর্ধ তরঙ্গ আছে। আর অর্ধ তরঙ্গকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে এটা কি হয়, 1/4 ওয়েভ, তাই তো? তাহলে একটা 1/4, দুইটা, তিনটা, চারটা। তাহলে লক্ষ্য করো, একটা পূর্ণ তরঙ্গের দুটি অর্ধ তরঙ্গ থাকে। অর্ধ তরঙ্গে আবার কে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি একটা, দুইটা, তিনটা, চারটা এক স্তর ওয়েভ দিয়ে একটা পূর্ণ তরঙ্গ, তার মানে চারটা এক স্তর ওয়েভ। তার মানে আমরা যদি আরেকটু পরিষ্কার ভাবে বলতে চাই, তাহলে একটা তরঙ্গকে 4 ভাগে ভাগ করলে এটা একটা ভাগ হয়, এটা একটা ভাগ হয়, এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ 3 ভাগ, এখান থেকে এই পর্যন্ত একটা 4 ভাগ। তাহলে কয়টা এক স্তর ওয়েভ আছে? একটা পূর্ণ তরঙ্গে 4টা এক স্তর ওয়েভ আছে। তাহলে এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত কয়টা এক স্তর ওয়েভ আছে? এখান থেকে এই পর্যন্ত আছে একটা, দুইটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দুইটা এক স্তর ওয়েভ আছে। এর অর্থ কি? এর অর্থ হলো এখান থেকে এই পর্যন্ত দুইটা এক স্তর ওয়েভ মানে হাফ ওয়েভ, তার মানে অর্ধ তরঙ্গ। আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে 4টি এক স্তর ওয়েভ তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা পূর্ণ তরঙ্গের সমান। তাহলে আমরা যদি এক স্তর ওয়েভ দিয়ে হিসাব করি, তাহলে আমাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, সহজে আমরা বুঝতে পারবো কয়টি তরঙ্গ আছে। তাহলে আমি আবারও বলি, পরপর দুটি সুস্পন্দ বিন্দু, এর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, এবং পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, আর পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, এবং পরপর তিনটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। এক্ষেত্রে দেখো,
এটা একটা নিষ্পন্ন বিন্দু, এটা একটা নিষ্পন্ন বিন্দু, এর মাঝখানে একটা একেস্টার ওয়েভ আর একটা একেস্টার ওয়েভ, মোট দুইটা একেস্টার ওয়েভ আছে। সুতরাং দুইটা নিষ্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক। আর যদি 1 2 3টা হয় নিষ্পন্ন বিন্দু, তাহলে 1 2 3 4 চারটা একেস্টার ওয়েভ থাকার কারণে এখানে একটা পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের সমান হবে। তাহলে স্থির তরঙ্গ সম্পর্কে আমরা বেসিক বিষয়গুলো জানলাম। আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদন, তার বিশ্লেষণ এবং স্থির তরঙ্গ তার অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কেমন হলে স্থির তরঙ্গ চেনা যাবে, সব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আবার স্থির তরঙ্গ সম্পর্কে কিছু কথা বলি। দেখো, স্থির তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের আগের ক্লাস এবং আমাদের প্রাথমিক আলোচনা পড়তে হবে, এবং স্থির তরঙ্গ দুটি অগ্রগামী তরঙ্গ মিলে হয়। তাহলে অগ্রগামী তরঙ্গ কি? এ সাইন টু পেলাম আমরা ভিটি মাইনাস এক্স, ভিটি প্লাস এক্স। স্থির তরঙ্গ তখন তৈরি হয় যখন একটা ভিটি মাইনাস এক্স, একটা ভিটি প্লাস এক্স পরস্পর বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হবে। এর জন্য উপরিপাতনের নীতি দেখালাম আমরা। এবং মিলিত হওয়ার সময় অবশ্যই দুটি অগ্রগামী তরঙ্গের বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য এবং বেগ সমান হতে হবে। তারা মিলিত হওয়ার সময় সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দু তৈরি করবে। সুস্পন্দ বিন্দুগুলো আমরা দেখাইছি A1 A2 A3 A4, এগুলোকে একে বলা হয় এন্টি নোড, এবং নিষ্পন্ন বিন্দু তৈরি হবে N1 N2 N3 N4, এগুলোকে বলা হয় নোড বা নিষ্পন্ন বিন্দু। এবং পরপর দুটি সুস্পন্ন বিন্দু এবং দুটি নিষ্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অবশ্যই তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক, এবং সে বিষয়ে আমরা বিস্তারিত দেখালাম কিভাবে অর্ধেক হয়। আমি আবারও বলতেছি, দেখো, একটা পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে যেখানে চারটা একের চার ওয়েভ আছে, এতটুকুকে আমরা বলতেছি একের চার ওয়েভ। এই অংশকে বলতেছি আমরা একের চার ওয়েভ, 4 ভাগের 1 ভাগ। তাহলে এরকম ভাগ আছে কয়টা? একটা, একের চার ওয়েভ, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র 4 ভাগের 1 ভাগ, এই পার্টগুলো খুঁজে খুঁজে আমরা তরঙ্গদৈর্ঘ্য বুঝতে পারবো। তাহলে এখন আসো, মূল চিত্রে আসো। এই একটা সুস্পন্ন বিন্দু, একটা সুস্পন্ন বিন্দু, এর মাঝখানে একের চার ওয়েভ আছে একটা, এই একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা। সুতরাং এই দুই বিন্দুর মধ্যে দুইটা একের চার ওয়েভ থাকার কারণে আমরা বলতেছি তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক। কিভাবে? λ/4 প্লাস λ/4 ইকুয়াল হচ্ছে λ/2। কিন্তু পরপর তিনটি সুস্পন্ন বিন্দুর মাঝখানে দেখো একের চার ওয়েভ একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা, চারটা। তাহলে পরপর তিনটি নিষ্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের সমান। এন একের চার ওয়েভ আছে 4টি। একইভাবে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য হলো, নিষ্পন্ন বিন্দুর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। তাহলে তোমরা এই তরঙ্গ অধ্যায় বই খুলে ভালোভাবে পড়ো, এগুলো বোঝার চেষ্টা করো, আমাকে প্রশ্ন করো, যে বিষয়গুলো তোমাদের আসলে সমস্যা হয় প্রশ্ন কমেন্টসে বা মেসেঞ্জারে টেক্সট করে জানাতে পারো যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়। আর আশা করি যদি বিষয়গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বুঝতে পারবা। বুঝতে যদি না পারো, আমি সবসময় তোমাদের পাশে থাকব, এবং তোমাদের এই করোনাকালীন দুর্যোগের মধ্যেও তোমরা সাবধানে থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা রাখতেছি। আর ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে আজকে লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।